নমস্কার, বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের এই বৈঠক। আজ আপনাদের জন্য থাকছে মৃন্ময় চ্যাটার্জির লেখা একটি গল্প, অভিশপ্ত লালসা। গল্প পাঠে, নির্দেশনায় ও সমগ্র পরিচালনায় আমি রাজদীপ, বিশেষ সহায়তায় সুলগ্না। আপনারা যারা বই ও বৈঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ, আপনারা প্লিজ বই ও বৈঠকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, অভিশপ্ত লালসা। বিকেলের গধূলি আলো ধীরে ধীরে সন্ধ্যের পাতলা আঁধারে ভরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর সেই পাতলা আঁধার যেন নিমেষে গাঢ় অন্ধকারে পর্যবসিত হয়ে এলো। চারিদিকটা কেমন যেন গুমোট হয়ে আছে, কোথাও কোনো বাতাসের লেশ মাত্র নেই। যেন একটা প্রচ্ছন্ন নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। জানলাটা খুলে বাইরের অন্ধকারের মধ্যেও আকাশের দিকে একবার তাকিয়ে দেখলেন সুধাময় বাবু। আকাশটা গাঢ় কালো মেঘে ছেয়ে গেছে, যেন বৃষ্টি নামলো বলে। সুধাময় বাবু ওরফে সুধাময় চট্টোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটা অঙ্গে বার্ধক্য তার থাবা বসালেও তার মনটাকে এখনো ছুঁতে পারেনি। বয়সের ভারে হয়তো তিনি এখন আগের মতো চলাফেরা করতে পারেন না ঠিকই, কিন্তু মনের জোরের কারণে শরীরের বার্ধক্যও যেন তার কাছে বারে বারে হার মেনে যায়। জীবনে অনেক ধরনের কাজ করেছেন তিনি। কাজের তাগিদে অনেকবার রাজ্যের বাইরে বিভিন্ন প্রদেশেও ঘুরেছেন। তাই বয়সের সাথে সাথে তার সঞ্চিত অভিজ্ঞতাও নেহাত কম নয়। তিনি অবিবাহিত, তাই সংসারের জাঁতাকলে কোনোদিনই পড়তে হয়নি তাকে। তবে এখন একজন কাজের লোক আছে, তার নাম রামু। সেই সারাদিনে যাবতীয় কাজকর্ম করে দিয়ে যায়। সারাদিন সুধাময় বাবুর সাথে থাকলেও সন্ধে এসে নিজের বাড়ি চলে যায়। তাই সন্ধ্যের পর মূলত একাকিত্বই তার ভরসা। তিনি জানলাটা খোলা রেখেই নিজে আরাম কেদারাটার দিকে বসার জন্য পা বাড়াতেই দরজায় যেন একটা টোকা পড়ল খটখট শব্দে। সুধাময় বাবু ভাবলেন, এখন আবার কি এলো? আবার খটখট আওয়াজ হলো দরজার ওপার থেকে। এবার তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন, কে কে এসেছো? দরজার ওপার থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে এলো। সে বলল, গল্প দাদু, আমি পল্টু গো, আমরা এসেছি, দরজা খোলো। সুধাময় বাবু থরথরে গলায় বললেন, ও তোরা, দাঁড়া বাবা একটু, আমি খুলছি। বলেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। গল্প দাদু আসলে সুধাময় বাবু পাড়ার ছোট ছোট ছেলেপুলেদের বিভিন্ন গল্প শোনান, তাই তারা ভালোবেসে তাকে গল্প দাদু বলেই ডাকে। দুহাত দিয়ে দরজাটা খুলেই তিনি দেখলেন পল্টু দাঁড়িয়ে, সাথে আরও অনেকে এসেছে আজ। সুধাময় বাবু থরথরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিরে, আজ হঠাৎ সন্ধে নামার এত পরে এলি যে, কি ব্যাপার? পল্টু বলল, ব্যাপার কিছু নয় দাদু, আজ যে ভূত চতুর্দশী, তাই আজকের দিনে তোমার থেকে ভূতের গল্প না শুনলে কি হয়, তুমিই বলো। পল্টুর কথা শুনে হো হো করে হেসে উঠে সুধাময়বাবু বললেন, ঠিকই তো বলেছিস, আজ ভূত চতুর্দশীতে ভূতের গল্প তো শোনাতেই হবে। বলেই তাদের সবাইকে ঘরে আসতে বলে ধীর পায়ে তিনি তার কেদারায় গিয়ে বসলেন। সবাই ঘরে প্রবেশ করলে তিনি বললেন, পল্টু, দরজাটা বন্ধ করে দিয়ে ওই দেওয়ালে ঠেস দিয়ে রাখা মাদুরটা পেতে বস, আর রান্নাঘর থেকে একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে আন দেখি, সবাই মিলে একটু মুড়ি খা। পল্টু দাদুর কথা মতো সব কাজ করে নিয়ে
দাদু চেয়ারের কাছে গিয়ে তার পায়ের নিচে বসে উৎসুক স্বরে বলল, গল্প দাদু, আজ কিন্তু অনেক বেশি ভয়ের একটা গল্প শুনবো। সুধাময় বাবু কেদারায় বসে তামাক টানছিলেন। পাইপটা মুখ থেকে সরিয়ে একটু কেশে নিয়ে বললেন, ভয়ের কিনা জানি না, তবে নিজে চাক্ষুষ করা একটা সত্যি ঘটনা আজ তোদের বলবো। ততক্ষণে মেঘের গুমোট ভাব কেটে বাইরে বৃষ্টি নেমেছে। পল্টু তাড়াতাড়ি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে আবার যথাস্থানে এসে বসে পড়ল। সুধাময় বাবু শুরু করলেন, তবে এখন তিনি আর বৃদ্ধ সুধাময় চট্টোপাধ্যায় নন। তিনি ফিরে গিয়েছেন তার সেই তরতাজা যৌবনকালে। ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বের। তখন আমি কলেজের লেখাপড়া সবে শেষ করে একটা স্কুলে পড়াতাম। তখনকার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। তাই বাইরের রাজ্য থেকেও অনেকে পড়াশোনার জন্য এই রাজ্যে আসতো। সেরকমই একজনের সাথে আমার বন্ধুত্ব হয় কলেজে পড়াকালীন। তার নাম সুরেশ বাঘেল। ছত্তিশগড়ের বাস্তার জেলার লুভা গ্রামে তার বাড়ি। কলেজ জীবন তখন শেষ, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম এলো আমার নামে। দেখলাম সুরেশ করেছে টেলিগ্রামটা। তাতে ইংরেজিতে যা লেখা ছিল তার মর্মার্থ হলো, সুধাময়, তুই একবার সময় করে আমাদের গ্রামে ঘুরে যা, তোর ভ্রমণের স্বাদও মিটবে, আর সেই সঙ্গে তোর সাথে অনেকদিন পর দেখাও হবে। তোর আসার অপেক্ষায় রইলাম। আমার বরাবরই অ্যাডভেঞ্চার বা ভ্রমণের প্রতি একটা অমোঘ টান ছিল। তাই সেরকম কোনো সুযোগ হলে আমি কোনোভাবেই তা হাতছাড়া করতাম না। এই কারণে দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘুরেও বেরিয়েছি। যাই হোক, এবার আসল কথায় আসি। টেলিগ্রাম পাওয়া মাত্রই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে দুদিন পরেই রওনা দিলাম লুভার উদ্দেশ্যে। টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম। প্রায় দিন দুয়েকের পথ, তাই শুকনো খাবারও কিছু নিয়ে নিয়েছিলাম ট্রেনে খাবো বলে। যেদিন পৌঁছবো সেদিন হলো আর এক বিপত্তি। ট্রেনের ইঞ্জিনে কি একটা গোলযোগ হওয়ায় ট্রেন দাঁড়িয়ে পড়ল আমার গন্তব্য স্টেশন থেকে 15টা স্টেশন আগে। ইঞ্জিন ঠিক হতে প্রায় অনেকটা সময় লেগে যাওয়ায় যখন পৌঁছলাম তখন রাত্রি প্রায় 9টা। তখন এত বিদ্যুৎ বাতির চল ছিল না। লণ্ঠন বা হ্যারিকেনই ছিল একমাত্র ভরসা। স্টেশনে নেমেই দেখলাম চারিদিকটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। দূরে একটা লণ্ঠনের ক্ষীণ আলো চোখে আসছিল। কোথাও একটা জনপ্রাণীও নেই। এই জনবর্জিত প্রান্তরে টিকিট আর কেই বা দেখবে, এই ভেবেই এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যেতেই পিছন থেকে বাঁচখাই গলায় কি যেন বলে উঠল, ও ভাই সাহেব, টিকিট তো দিখাইয়ে। জনমানবহীন স্টেশনে হঠাৎ এরকম গলা শুনে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে একটা লোক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে আমারই দিকে। লণ্ঠনের ক্ষীণ নীলাভ আলোয় দেখলাম লোকটির মুখ খোঁচা খোঁচা দাড়িতে ভরা, চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা। চশমার একটা কাঁচের মধ্যিখানে একটা ফাটা দাগ। কাছে আসতে তাকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। লোকটিকে আমি নিজের টিকিট দেখাতেই তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, मैं यहाँ का स्टेशन मास्टर हूँ। आज ट्रेन थोड़ा देरी से आया है। वैसे आप कहाँ जाएंगे? আমি বললাম, আমি লুভা যাব, আমার বন্ধুর বাড়ি। তিনি হিন্দিভাষী হলেও হয়তো বাংলাটা বুঝতেন একটু আধটু। তাই আমার কাছে কথাটা শুনেই তিনি বিস্ময় সুরে বললেন, आप लुभा जाएंगे? আমি বললাম, হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি, আমাকে নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি। তিনি একটু চুপ করে থেকে বললেন, जाइए, ज़रूर जाइए, पर
वहाँ जाना अभी ठीक नहीं है, फिर भी संभाल के जाइएगा। বলেই তিনি লণ্ঠনটা নিয়ে আবার যেদিক থেকে এসেছিলেন সেদিকেই চলে গেলেন। লণ্ঠনের আলোটা সরতেই অন্ধকার যেন আমাকে আবার গ্রাস করল। আমি এবার ধীরে ধীরে ঘাসে ভরা নিচু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এলাম। চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে কানে আসছে ঝিঁঝির ডাক। কোথাও কোনো বসতি নেই। একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। একটা আলোর অস্পষ্ট শিখা যেন বেরিয়ে আসছে আলতো করে খুলে রাখা এক জানলার ফাঁক দিয়ে। আলোর শিখা দেখে এটুকু অনুমান করলাম নিশ্চয়ই ঘরটিতে মানুষ আছে। তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম ঘরটার দিকে। ভাবলাম অন্তত লুভা যাওয়ার রাস্তাটা তো জানা যাবে। ঘরটির কাছে গিয়ে দাঁড়ালাম। তালপাতার চাটাইয়ে গড়া দরজাটায় আস্তে করে টোকা দিতেই একটা পায়ের আওয়াজ পেলাম। সাথে সাথেই দেখলাম একটা আলো যেন সে আওয়াজের সাথে সাথেই দরজার দিকে এগিয়ে আসছে। আলোটা দরজার কাছে আসতেই মচমচ আওয়াজে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই দেখলাম সামনে এক অশীতিপর বৃদ্ধ হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে। আমাকে দেখে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, कौन है आप? इतनी रात में यहाँ क्या कर रहे हैं आप? আমি বললাম, আমি লুভা যাব, আমার বন্ধুর বাড়ি। ট্রেন দেরি করলো তাই রাত্রি হয়ে গেল। যদি আপনি আমাকে লুভা যাবার রাস্তাটা কোন দিকে একটু বলেন খুব উপকার হয়। আমার বাংলায় কথা শুনে বৃদ্ধ বললেন, आप बंगाली है? लुभा का रास्ता वो जो सामने से चला गया वही है, पर मैं आपको एक बात बता देना चाहता हूँ, आप इतनी रात में वहाँ मत जाइए। বলেই দরজাটা আমার মুখের ওপরেই বন্ধ করে দিলেন। আমি ওনার এরকম ব্যবহারে একটু বিরক্ত হলাম ঠিকই, কিন্তু ওনার আমাকে লুভা যেতে বারণ করা, আবার ওদিকে স্টেশন মাস্টারেরও আমাকে বারণ করা যেন আমার মনে একটা খটকার উদ্রেক করল। আমি ভাবতে লাগলাম, এমন কি ঘটনা জড়িয়ে আছে লুভা নিয়ে যে দুজনেই সেখানে যেতে বারণ করলো আমাকে? কিছু এমন থাকলে সুরেশ নিশ্চয়ই বলতো আমাকে। যাই হোক, অগত্যা নিজের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম বৃদ্ধের বলে দেওয়া রাস্তাটা ধরে। লুভা গ্রামটা কতটা দূরে সেটাও আমার অজানা, যদিও সুরেশের আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল। কেন আসেনি তা বুঝতে পারলাম না। তাই একবার মনে হলো যদি রাত্রিটা কোনোভাবে থাকা যেত বৃদ্ধের বাড়িতে খুব ভালো হতো। পরক্ষণেই ভাবলাম তিনি যেভাবে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন তাতে তার কাছে রাত্রিবাসের অনুরোধ করলে তা বৃথাই যেত। এক ফালি চাঁদ আকাশ থেকে যেন সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করছিল। আকাশে জল করতে থাকা নক্ষত্রগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কালো চাদরে কেউ চুমকি বসিয়ে দিয়েছে, আর সেই চুমকিগুলো চিকমিক করে জ্বলছে। চলতে চলতে অনেকটা পথ তখন অতিক্রম করে ফেলেছি। এখানকার জায়গাগুলোর বেশিরভাগই পাথুরে ভূমি। মাঝে মধ্যে দু একটা গাছ থাকলেও বেশিরভাগটাই ফাঁকা ধুধু প্রান্তর। আমাদের দেশের মতো ধান গমের থেকে জোয়ার বাজরা এসব ফসলেরই চাষ এখানে বেশি। হঠাৎ একটু দূরেই একটা প্রাসাদ প্রমাণ বড় অট্টালিকা নজরে এলো। এহেন মানব বর্জিত স্থানে এরকম একটা অট্টালিকা থাকতে পারে কল্পনাও করিনি আমি। একেই ট্রেনে আসা ধকল, তার উপর এই রাত্রিতে এতটা পথ পায়ে হেঁটে এসে আমার শরীরে আর কিছুমাত্র ক্ষমতা নিঃশেষিত ছিল না। তাই আমি 7-5 না ভেবেই এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িটা যতই কাছে যাচ্ছি ততই যেন তার প্রকাণ্ডতা বৃদ্ধি পাচ্ছে। যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম দেখলাম এক বিশাল লোহার দরজা
যেন প্রহরীর মতো বাড়িতে প্রবেশের মুখে দণ্ডায়মান। দরজায় কড়া নাড়লাম, কোনো শব্দ পেলাম না কারো। ভাবলাম হয়তো কেউ থাকে না এখানে। তাও আরও কয়েকবার সজোরে কড়া নাড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে একটা খটখট শব্দ। কেউ যেন খড়ম পড়ে হাঁটছে। হাঁটার শব্দটা ক্রমশ বড় দরজাটার দিকে এগিয়ে আসতে লাগলো। সাথে আলোর একটা ক্ষীণ জ্যোতি দরজার নিচে দিয়ে আমার চোখে এসে পৌঁছলো। বুঝতে পারলাম কেউ এগিয়ে আসছে দরজার দিকে। একটু পরেই দরজাটা একটা বিকট ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দেখলাম সামনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে। তার হাতে থাকা মোমবাতির আলোয় দেখলাম রক্তাভ লাল বসন পরিহিত তার শরীর, মুখে অনেক দিনের না কাটা দাড়ির জঙ্গল, মাথার চুলও যেন বহুদিনের অযত্নে জট পাকিয়ে গেছে। হাত ও মুখের কোঁচকানো চামড়া দেখে অনিমেও বয়স প্রায় 90 হবে। আমাকে দেখে সেই বয়স্ক মানুষটি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, कौन है आप? इतनी रात में यहाँ क्या चाहिए? আমি বললাম, আমি লুভা যাচ্ছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে আর রাস্তাটাও ঠিক চিনি না। সারাদিনের ধকল, তার উপর হেঁটে এতটা পথ এসে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। তাই আজকে রাত্রিটা যদি এখানে একটু আশ্রয় পেতাম খুব ভালো হতো আর কি। বয়স্ক মানুষটি বললেন, बंगाली बाबू आছেন? ठीक है, आज रात हमारे यहाँ ही रह जाइए। বলেই তিনি আমাকে ভিতরে আপ্যায়ন করলেন। আমি ভিতরে প্রবেশ করতেই তিনি আবার সদর দরজাটা বন্ধ করে লণ্ঠন নিয়ে আমার আগে আগে হাঁটতে লাগলেন। আমি সেই বৃদ্ধকে অনুসরণ করে তার পিছন পিছন চলতে লাগলাম। সদর দরজাটা থেকে বাড়ির বারান্দায় পৌঁছতে একটা বড় পাথর বাঁধানো রাস্তা পেরোতে হয়, আর সেই রাস্তার চারিপাশে একটি বড় উঠোন, যেটি বহুদিনের অযত্নে শ্যাওলা ও ঘাস জঙ্গলের আবাসস্থল হয়ে উঠেছে। যেন সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করছে চারিদিকে। বারান্দায় উঠেই আমাকে সেই বৃদ্ধ বললেন, मेरे साथ ऊपर आइए। বলেই একটা পাথরে বাঁধানো উঁচু উঁচু সিঁড়ি দিয়ে আমার আগে আগে উঠতে লাগলেন তিনি। আমিও সেই একইভাবে তাকে অনুসরণ করে চলেছি, আর অন্ধকারের মধ্যে তার ওই লণ্ঠনটাই আলোর একমাত্র ভরসা। উপরে বারান্দায় উঠে তিনি একটি ঘর খুলে আমাকে বললেন, आप आज रात इसी घर में रहिए, मैं आपके लिए कुछ खाने का बंदोबस्त करता हूँ। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে বললেন, मना मत कीजिए, आप इतनी दूर से आए हैं, कुछ खा लीजिए, जितना हो सके मैं लाता हूँ। বলেই লণ্ঠনটা নিয়ে আবার সেই সিঁড়ির অন্ধকারে হারিয়ে গেলেন। আমি ঘরটার মধ্যে ঢুকলাম। একটা গুমোট অন্ধকারে ভরা চারিদিক। একটু এগিয়েই একটা কিছু যেন পায়ে ঠেকল। অন্ধকারের মধ্যেই হাতড়িয়ে দেখলাম একটা লণ্ঠন। আমার সাথে সিগারেট আর দেশলাই সবসময়ই থাকে, ধূমপায়ী মানুষ তো, তাই আর কি। নিজের পাঞ্জাবির পকেট থেকে দেশলাইটা বের করে লণ্ঠনটা জ্বালালাম। ততক্ষণে আমার পিছনে এসে হাজির হয়েছেন সেই বৃদ্ধ ভদ্রলোক। পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা ছোট্ট থালায় করে বাজরার দুটো মোটা রুটি আর খানিকটা সবুজ রঙের কি যেন একটা চাটনি নিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, रोटी खा लीजिए, ज्यादा कुछ नहीं ला सका। আমি বললাম, আরে না না, ঠিক আছে, আপনি এত রাত্রে যে এটুকু ব্যবস্থা করেছেন এটাই অনেক আমার কাছে। বৃদ্ধের হাত থেকে থালাটা নিয়ে তার প্রদেয় খাদ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রুটির একটা টুকরো মুখে পড়লাম। তিনি একটা ম্লান হাসি হেসে বললেন, आप सो जाइए,
अगर रात में कोई ज़रूरत हो तो मुझे बुलाना। বলেই আবার ধীর পায়ে চলে গেলেন। সত্যি বলতে মুখে যতই না করি, সারাদিনের পরিশ্রমের পর এই রুটি দুটো যেন অমৃত সমান লাগছিল আমার কাছে। খাদ্যের যে কি সুখ তা একমাত্র ক্ষুধার্তরাই বোঝে। যাই হোক, খাওয়া শেষ করে ঘরে কোণে রাখা একটা কুঁজো থেকে গ্লাসে জল গড়িয়ে ঢকঢক করে খেয়ে নিলাম। যেন এক পরম তৃপ্তি। ব্যাগপত্র একপাশে রেখে ঘরের দরজাটা বন্ধ করে জানলাটা খুলে দিলাম। চাঁদের ক্ষীণ আলো খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে আসছিল। লণ্ঠনের আলোটা নিভিয়ে মাটিতে পাতা মাদুরের ওপরই শুয়ে পড়লাম। সারাদিনের পথশ্রমে শরীর এমনিতেই ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রই দু চোখে ঘুম জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলতেই দেখলাম জানলাটা জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে, সাথে শোঁ শোঁ শব্দে প্রচণ্ড বেগে হাওয়া বইছে বাইরে। সেই হাওয়ার ধাক্কাতেই জানলার এহেন বিকট শব্দ। শরীরটা আমার তখনও বড় ক্লান্ত লাগছে, স্নায়ুগুলো যেন ঝিমিয়ে আছে। উঠতে ইচ্ছা করছিল না ঠিকই, তবুও কোনো রকমে উঠে জানলাটা বন্ধ করে দিলাম। অন্ধকারের মধ্যে থেকে সেটা যেন ধীরে ধীরে আমার চোখেও সয়ে গেছিল, তাই লণ্ঠন জ্বালাতেও আর ইচ্ছা হলো না। পকেট থেকে সিগারেটটা বের করে ধরালাম। একটা শুকটান দিতেই মাথাটা একটু ছাড়ল। ভাবলাম বন্ধুর বাড়ি যেতে গিয়ে ইহেন রাত্রিবাসের অভিজ্ঞতা হবে কল্পনাও করিনি। যাই হোক, সিগারেটটা শেষ করে আবার শুতে যাব, ঠিক তখনই কানে এলো একটা শব্দ। শব্দটা ক্ষীণ হলেও রাত্রের নিস্তব্ধতায় তা খুব স্পষ্টভাবেই শুনতে পেলাম, যেন পুরনো কোনো লোহার দরজা খোলার শব্দ, যেন বহুদিন সেটাকে কেউ খোলেনি। মনের মধ্যে একটা সন্দেহ জেগে উঠল, এত রাত্রে কে দরজা খুলছে? মাদুর থেকে উঠে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। সাথে সাথেই হাওয়ার প্রচণ্ড বেগ ঝড়ে রূপান্তরিত হয়েছে। ততক্ষণে ঝড়ের ঝাপটায় বারান্দায় ছিটে আসা বৃষ্টির জলে পা পিছলে মুখ থুবড়ে পড়ে গেলাম। মনে হচ্ছে যেন বুকের পাঁজরটাই ভেঙে গেল। আস্তে আস্তে দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। বুকটায় বড্ড লেগেছে। উঠতে গিয়ে কানে এলো আর একটা শব্দ, কেউ যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি ধীরে ধীরে পা টিপে টিপে পাথুরে উঁচু সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে নেমে দেখলাম বারান্দাটা বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। এমন সময় বিকট আওয়াজে কর্কর শব্দে বাজ পড়ল। আমি শব্দটা উৎস অনুসন্ধান করতে করতে বারান্দাটা উল্টো দিকে যেতে লাগলাম। এই দিকটা ঝড়ের উল্টো দিক, তাই এই দিকে ঝড় ও বৃষ্টির দাপটটাও একটু কম। আমি চলতে চলতে একটা বেশ বড়সড় বাক্স সদৃশ বস্তু দেখে থমকে দাঁড়ালাম। বিড়বিড় শব্দটাও ততক্ষণে থেমে গেছে। বাক্সটা বেশ বড় আকারের, আর তার উপরের ঢাকনাটা খোলা। কাছে এগিয়ে যেতেই বুঝতে পারলাম সেটা পুরোপুরি লোহার তৈরি। বুঝতে অসুবিধা হলো না যে আমি ঘর থেকে লোহার দরজা খোলার যে শব্দটা পেয়েছিলাম সেটা এই বাক্সের ঢাকনা খোলারই ছিল। খোলা জায়গাটা দিয়ে আলোর একটা ক্ষীণ জ্যোতি বাইরে আসছিল। একবার মনে হলো, এই বাক্সের ভিতর থেকে আলো কিভাবে আসছে? তাহলে এই বাক্সের মধ্যে দিয়ে কি অন্য কোনো গুপ্ত রাস্তা আছে? সেই বৃদ্ধ ভদ্রলোকটিকেও তো কোথাও দেখতে পেলাম না, হয়তো ঘুমোচ্ছেন। কিন্তু এই বাড়িতে আমি যখন এসেছিলাম তখন তো ওনাকে ছাড়া আর কাউকে দেখিনি। তাহলে এই আলোর জ্যোতির উৎস কি? কেউ কি তাহলে কোনো অসৎ উদ্দেশ্যে এই ঝড় বাদলের রাত্রে ওই বৃদ্ধের অসহায়ত্বের সুযোগে কোনো কিছু চুরি করতে এসেছে? মনের মধ্যে
এহে নানা রকম প্রশ্ন উঁকি দিতে থাকলো। আমি এবার ধীরে ধীরে বাক্সের উপরে উঠে দেখলাম সেই একই রকম পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। কয়েকটা সিঁড়ি নামার পরই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে যা দেখলাম তা ভাষায় অবর্ণনীয়। দেখলাম লাল রক্তবসন পরিহিত এক ব্যক্তি হোমাগ্নির সম্মুখে বসে আছে, আর ঘন ঘন সেই আগুনে কিসের যেন একটা আহুতি দিচ্ছে। সেই রক্তবসন পরিহিত ব্যক্তিটি এবার যেন কি একটা বিড়বিড় করে পড়তে লাগলেন। উচ্চারণ আর শব্দশৈলীর সাজুস্যে এটুকু অনুমান করলাম যে তিনি কোনো মন্ত্র পাঠ করছেন, কিন্তু সেটি আমাদের বৈদিক মন্ত্রাদির কোনো অনুরূপ নয়। আমি নিজে ব্রাহ্মণ, তাই পূজার্চাদির মন্ত্র সম্পর্কে আমি অবগত, কিন্তু তার উচ্চারিত মন্ত্রে বৈদিকতার কোনো ছোঁয়া নেই, বরং তিনি যেন কোনো এক নিষিদ্ধ মন্ত্রচারণের মাধ্যমে কাউকে জাগাতে চাইছেন। পর মুহূর্তেই হোমাগ্নিতে আহুতি দিতেই সেই প্রজ্বলিত অগ্নিশিখার আলোকে তার সামনে থাকা মূর্তিটি আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। কি বিভৎস সেই মূর্তি, কি অপ্রাকৃত তার রূপ! মূর্তি চাক্ষুষ করা মাত্রই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দেখলাম আমার থেকে অনতি দূরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তির মাথায় একটা কাঁটার মুকুট, সাথে চোখ দুটো থেকে যেন এক রক্তাভ লাল আভা ঝরে পড়ছে। দ্রংষ্টা করাল মুখের মধ্যিখান দিয়ে বহু যুগে লালসায় লালায়িত জিহ্বা লকলক হয়ে বাইরে বেরিয়ে আছে, আর সেই অপ্রাকৃত মূর্তির সামনে বসে অগ্নিতে মুহুর্মুহু আহুতি দিচ্ছে সেই ব্যক্তিটি। এই দৃশ্য চাক্ষুষ করে আমি নিশ্চল পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মূর্তির সামনে বসে থাকা ব্যক্তিটির অকস্মাৎ চিৎকারে আমার হুঁশ ফিরল। সে উঠে দাঁড়াতেই আমি দেখতে পেলাম ওই রক্তাভ বসন পরিহিত ব্যক্তি আর কেউ নয়, সেই বৃদ্ধ। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল মুহূর্তেই। সেই বৃদ্ধ দুহাত তুলে মূর্তির উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে লাগলো। আমি সিঁড়ি দিয়ে এবার একটু ওপরের দিকে উঠে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে সেখান থেকে বিস্ময়ের সাথে আমার সামনে ঘটে চলা দৃশ্যগুলো দেখতে থাকলাম। জয়ধ্বনি দেওয়া শেষ হলে সেই বৃদ্ধ একটা বড় পাত্র সদৃশ্য কিছু বস্তু নিজের হাতে তুলে নিয়ে মূর্তির উদ্দেশ্যে বলল, তো বহুত युग से भूखा है, आज आज मैं तेरा भूख मिटाने वाला हूं। বলেই মূর্তির পাশে দেওয়ালে থাকা একটা ছোট্ট দরজা খুলে লণ্ঠন হাতে সেদিকে চলে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে এতক্ষণ সবটা লক্ষ্য করছিলাম। বৃদ্ধের ওই দরজা দিয়ে যাওয়া মাত্রই আমার মনের কৌতূহলটাও যেন দ্বিগুণ বেড়ে গেল। বুকের পাঁজরের ব্যথাটাও যেন উধাও হয়ে গেছে ততক্ষণে। হয়তোবা চোখের সামনে ঘটে চলা অনভিপ্রেত ঘটনায় আমার ব্যথার কথাটা মনেই ছিল না। যাই হোক, আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বৃদ্ধ যে দরজাটা দিয়ে গেল সেদিকে যেতে গিয়ে একবার থমকে দাঁড়ালাম। হোমের আগুন তখনও জ্বলছে, আর সেই শিখায় এবার আরও কাছ থেকে চাক্ষুষ করলাম সেই মূর্তিকে। দেখা মাত্রই যেন আমার সারা শরীর বরফের ন্যায় কঠিন হয়ে গেল। চোখটাকে মূর্তির দিক থেকে দ্রুত ফিরিয়ে নিয়ে আমি খুব সন্তর্পণে ওই জায়গাটার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সরু পথটা দিয়ে। যাবার পথটা যেমন সংকীর্ণ তেমনি গাছের শিকড় আর মাকড়সার জালে ভরা। মুখের মধ্যে ক্রমাগত সেই শিকড় আর জালের আঘাত আসতে লাগলো। আমি হাত দিয়ে কোনো রকমে সেই বাধাগুলো সরিয়ে এগিয়ে যেতে থাকলাম। অনেকটা পথ এগোবার পর একটা ধকধক শব্দে আমি দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি যেন কাঁপছে, আর এই কম্পন অনেকটা ঠিক হৃৎপিণ্ড কম্পনের মতো। আমি যেন কারো হৃৎপিণ্ডের ওপর দাঁড়িয়ে আছি।
আমার মানসিক অবস্থা তখন যে ঠিক কীরকম ছিল তা আমি ভাষায় হয়তো বোঝাতে অক্ষম। ঠিক তখনই আমার চোখে এলো সেই লণ্ঠনের ক্ষীণ আলো। আমি সেই আলোর দিকেই এগিয়ে চললাম বশীভূতের মতো। একটু এগিয়ে দেখলাম সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, তার এক হাতে লণ্ঠন আর এক হাতে সাদা রঙের কি যেন একটা বস্তু। সেটা যে ঠিক কি তা আমি বুঝতে পারলাম না। একটু ভালো করে লক্ষ্য করতেই আমার বুকের রক্ত শুকিয়ে এলো। দেখলাম সেই বৃদ্ধ যেখানে দাঁড়িয়ে আছে সেই সম্পূর্ণ স্থানটির চারিদিকের দেওয়াল চাপ চাপ টাটকা রক্তের দ্বারা আবৃত। তার সাথে গাছের শিকড়গুলির ঘন সন্নিবেশনের ফলে তা যেন মানব দেহে শিরা উপশিরার ন্যায় রূপ নিয়েছে। আর সেই দেওয়ালের স্থানে স্থানে যেন বহু মানব হৃৎপিণ্ড দেহহীন অবস্থায় ক্রমাগত ধকধক শব্দে স্পন্দিত হয়ে চলেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না এই দৃশ্য, কিন্তু আমি যে পালিয়ে আসবো সে ক্ষমতাও আমার নেই। আমার পা দুটো যেন আমার ইচ্ছার বিরুদ্ধেই লোহার মতো কঠিন হয়ে গেছে। আমার চোখের সামনে এরপর যা ঘটল তার ব্যাখ্যা আমি কোনো দিনও পাইনি। আমি দেখলাম সেই বৃদ্ধ জোরে জোরে কোনো এক নিষিদ্ধ অপ্রাকৃত সত্তাকে আহ্বান করে চলেছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ সে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে সেই বৃদ্ধ ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডেকে উঠল, আও আও, জলদি আ যাও। বলা মাত্রই এক অমানুষিক হুঙ্কার দিয়ে অন্ধকার থেকে কি যেন একটা অতিমানবিক জীব বেরিয়ে এলো। আর আসা মাত্রই সেই বৃদ্ধ তার হাতে থাকা সাদা বস্তুটা ওই জীবের দিকে ছুঁড়ে দিল। সেই জীবটি ক্ষুধার্তের মতো ওই বস্তুটার ওপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বস্তুটিকে ধরা মাত্রই সেই জীবের হাত থেকে অনেকগুলি স্বর্ণ মুদ্রা পড়ে গেল। মুদ্রাগুলি দেখা মাত্রই বৃদ্ধের চোখ যেন এক অকৃত্রিম লালসায় চকচক করে উঠল। সেই বৃদ্ধ তখন সেগুলিকে তাড়াতাড়ি করে কুড়োতে লাগলো। খাওয়া শেষ করেই সেই অতিমানবিক জীব আমার দিকে তাকাতেই আমার গলা দিয়ে অস্ফুট এক ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে পড়ল। সেই বৃদ্ধ তখন আমার দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলে উঠল, তুমি ইহা ক্যা কর রহে হো? কিউ কিউ আয়ে হো তুমি ইহা? আমি থতমত খেয়ে পালাবার উপক্রম করতেই দেখলাম সেই জীব অতর্কিতেই ওই বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর মুহূর্তেই আর্তনাদ করে উঠল সেই বৃদ্ধ। তার হাত থেকে সব মুদ্রা পড়ে গেল। সেই অমানুষিক জীবের দাঁত আর নখের আঘাতে সেই বৃদ্ধের সারাটা শরীর ঝলসে গেল নিমেষেই। আমি এবার প্রাণপণে ছুটতে লাগলাম সেই সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে। কোন দিকে যাব, কিভাবে যাব, আমার মাথায় তখন কিছুই আসছিল না। শুধু ভাবছিলাম আমাকে পালাতেই হবে, না হলে আমি বাঁচব না। দৌড়তে দৌড়তে আমি গিয়ে পড়লাম বাড়িতে প্রবেশের সেই পাথর বাঁধানো রাস্তাটার উপর। বুকের মধ্যে তখন যেন কেউ আমায় হাতুড়ি পিটিয়ে চলেছে। আমি একটু থেমে নিঃশ্বাস নিতে লাগলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড যেন এখনই বুকের পাঁজর চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে পড়বে। আমি একটু স্থিতিশীল হয়ে বাড়ি থেকে বেরোবার উদ্দেশ্যে সদর দরজার দিকে এগোতে যাব, এমন সময় পিছন থেকে সেই চেনা ফ্যাঁস ফ্যাঁসে স্বরে কি যেন কাতরভাবে বলে উঠল, আপ जाने से पहले ये मुद्रा लेके जाइए बाबू साहब, आप ये मुद्रा लेके जाइए। শব্দটা শুনে পিছনে তাকাতেই যা দেখলাম তাতে আমার স্নায়ুগুলো যেন অসাড় হয়ে গেল। দেখলাম সেই বৃদ্ধ, যার সারা শরীর দগদগে পোড়া ঘায়ে পরিপূর্ণ, চোখ দুটো পুড়ে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সে তার পোড়া হাতে কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলছে, আপ ইয়ে মুদ্রা লেকে যাইয়ে বাবু সাহাব। আমি এই দৃশ্য দেখে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে রাস্তার পাশে পড়ে থাকা পাথরে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার চোখ দুটো খোলার চেষ্টা করলাম। ধীরে ধীরে তাকাতেই
একটা তীব্র আলোর ছটা চোখে এসে লাগলো। পরক্ষণেই চোখটা বন্ধ করে নিয়ে আবার ধীরে ধীরে খোলার চেষ্টা করলাম। চোখ খুলে দেখি পাশের জানলা দিয়ে তীব্র সূর্যের আলো আমার চোখে এসে পড়েছে। সারা রাত্রি ঘন অন্ধকারে থেকে হঠাৎ সূর্যের আলো যেন সহ্য হচ্ছিল না আমার চোখে। ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি, কিন্তু এটা যে কোথায় তা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর একটা স্বর কানে এলো। কাটা ভাঙা বাংলায় কি যেন বলে উঠল, তুই ঠিক আছিস তো বন্ধু? সেদিকে তাকাতেই দেখলাম সুরেশ দাঁড়িয়ে। আমি ওকে দেখা মাত্রই নিজের হাতে ভর দিয়ে শরীরটাকে বিছানা থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সুরেশ আমার কাছে এসে আমাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল, উঠ মত, শুয়ে থাক। আমি শুয়ে পড়ে কথা বলতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে যেন স্বরই বেরোচ্ছে না। একটু গলাটা ঝেড়ে নিয়ে কষ্ট করে বললাম, আমি আমি এখানে এলাম কি করে? কিভাবে এলাম আমি এখানে? সুরেশ বলল, मैं सुबह सुबह निकला स्टेशन जाने के लिए। थोड़ा दूर जाने के बाद কিছু लोग देखलाम একটা জায়গায় जटला করে দাঁড়িয়ে। पास जाते ही मैंने देखा कि तू पड़ा हुआ है वहाँ पर। उसी वक्त तुझको मैं उठा के लाया मेरे यहाँ। আমি বললাম, কাল নিতে গেলি না কেন আমাকে? সুরেশ বলল, अरे गया था, पर जब ट्रेन आने का समय निकल गया तब स्टेशन मास्टर को पूछा तो उसने कहा कि ट्रेन आज आने में देर है। मैंने सोचा कि आज अगर ट्रेन आए तो तू स्टेशन में ही रह जाएगा शायद, इसीलिए लेट आया था। आज सुबह ही तुझे लेने के लिए निकला था, तभी तो तू पड़ा हुआ मिला मुझे। নিজের কথাটা শেষ করেই সে সন্দিগ্ধভাবে আমাকে প্রশ্ন করল, वैसे कल रात क्या हुआ था यार? আমি এবার তাকে কাল রাত্রে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবিস্তারে বললাম। সব শুনে সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকার পর আমাকে যা বলল তার বাংলাটা এরকম, তুই যে পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে সন্ধ্যের পর সেভাবে কেউ যাতায়াত করে না। আর তুই যে বাড়িটার কথা বললি সেটা বহুদিনের পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে। তবে আমরা শুনেছি বহুদিন আগে সেখানে নাকি এক কাপালিক থাকত। কোনো মন্দির নেই সেখানে, তবুও সে প্রতি রাত্রে তার গোপন কোনো কক্ষে কি যেন এক নিষিদ্ধ দেবতার উপাসনা করত। চরিত্রগতভাবে প্রচণ্ড লোভী ছিল সে। নিজের উপাসনার কারণে একসময় বহু মানুষকে নরবলি দিয়ে তাদের বুকের হৃৎপিণ্ড সে বের করে সেই দেবতার পায়ে উৎসর্গ করে। শোনা যায় কোনো এক অজানা জীবের আক্রমণে তার নাকি মৃত্যু হয়। এই ঘটনার অনেক বছর পর হঠাৎ একদিন কিছু বাইরের ছেলে আমাদের গ্রামে ঘুরতে আসে তাদের কোনো আত্মীয়ের বাড়ি। তারাই একদিন রাত্রে সেখানে যায় কাউকে না বলে। পরের দিন অবধি তারা না ফেরায় তাদের আত্মীয়ের বাড়ির লোক গ্রামবাসীদের নিয়ে তাদের খুঁজতে বেরিয়ে ওই বাড়ির ভিতর তাদের পড়ে থাকতে দেখে। তাদের সবার শরীর আগুনে পুড়লে যেমন চামড়া ঝলসে যায় তেমনভাবেই ঝলসে গেছিল। আর তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে স্বর্ণ মুদ্রা। সেই থেকে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না, সাথে ওই রাস্তা দিয়েও সন্ধ্যের পর কোনো জনপ্রাণী চলাচল করে না। ভগবানের অশেষ কৃপা যে তুই বেঁচে ফিরেছিস। সবটা শুনে কালকে রাত্রে সব ঘটনা আমার চোখের সামনে জলজল করে উঠল। মনে মনে ভাবলাম, আমি কাল যা চাক্ষুষ করেছি তা হয়তো এই জীবদ্দশায় আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আর ওই স্বর্ণমুদ্রা হাতে নিলে আমার পরিণতিও যে একই হতো সেটা বুঝতেও অসুবিধা হলো না। লালসা যে কখন নিজের অজান্তেই নিজের জীবনে অভিশাপ হয়ে ওঠে তার প্রত্যক্ষদ্রষ্টা আমি নিজে। তাই নিজের সাত্ত্বিকতা ও নির্লোভ চরিত্রের প্রতি
নিজেরই গর্ব হলো একবার। তারপর আমি মনে মনে নিজে প্রাণ ফিরে পাওয়ার জন্য পরমপিতা পরমেশ্বরকে ভক্তি ভরে প্রণাম জানালাম। কেমন লাগলো আজকে গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি গল্প নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।